লেখিকা সুপ্রিয়া ঘোষের জবাব। ছোট বৌমা, একটু এদিকে এসে বসো তো। সোফায় বসে খবরের কাগজটা ভাঁজ করতে করতে ডাকলেন প্রতিমবাবু। গলার আওয়াজে একটা ভারী গমগমে ভাব আছে, যা শুনলে এই বাড়ির বাকি সদস্যরা সাধারণত একটু সোজা হয়ে বসে। প্রতিমবাবু সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন বছরখানেক হলো, কিন্তু তার মেজাজ আর অফিসের বড় কর্তার মতো হুকুম চালানোর অভ্যেসটা বিন্দু মাত্র কমেনি। চন্দ্রানী তখন সবে অফিস থেকে ফিরে ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। সারা দিনের কাজের পর শরীরটা ক্লান্ত থাকলেও ওর মেরুদণ্ডটা সবসময় সোজা। কাঁধের ল্যাপটপ একটা নামিয়েও প্রতিমবাবুর সামনে এসে দাঁড়ালো। বসলো না, শুধু শান্ত চোখে তার দিকে তাকালো। বলুন বাবা, কিছু বলবেন? প্রতিমবাবু চশমাটা নাকের ডগায় সামান্য নামিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, আমাদের বাড়ির একটা নিয়ম আছে ছোট বৌমা, যেটা হয়তো তুমি এখনো পুরোপুরি রপ্ত করতে পারোনি। এত রাত করে এই বাড়ির মেয়ে বউরা বাইরে থাকে না। গত কয়েকটা উইকেন্ডে দেখছি তুমি বন্ধুদের সাথে আউটিংয়ে যাচ্ছ, আর ফিরতে ফিরতে বেশ রাত করছো। বন্ধু বান্ধব থাকা ভালো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই সংসারের একটা সম্মান আছে, একটা ডিসিপ্লিন আছে। প্রতিবেশীরাও তো লক্ষ্য করে, ফের যেন এরকম দেরিতে ফেরা না হয়। চন্দ্রানী একটুও দমে গেল না। ও তো আর পাঁচটা মেয়ের মতো ভয় পেয়ে মাথা নিচু করার পাত্রী নয়। ও ব্যাগটা সোফার উপর আলতো করে রেখে সোজা প্রতিমবাবুর চোখের দিকে তাকিয়ে বলল, সরি বাবা, আমি এই নিয়মটা মেনে নিতে পারবো না। আমি সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনি খাটি, উইকেন্ডের এই একটা দিন নিজের বন্ধুদের সাথে একটু সময় কাটাই, নিজেকে রিফ্রেশ করি। দয়া করে এসব নিয়মের বেড়াজালে আমার আমিত্বটাকে আটকে রাখবেন না। আমি নিজের মতো করে বাঁচতে ভালোবাসি। ঠিক এই সময় রাকেশ ঘর থেকে জল খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসছিল। চন্দ্রানীর কথাগুলো ওর কানে যেতেও অবাক হয়ে গেল। এই বাড়িতে ওর বাবা হলেন শেষ কথা। তার মুখের ওপর এভাবে কেউ কথা বলতে পারে, এটা ওর ধারণার বাইরে ছিল। রাকেশ প্রায় ছুটে এসে চন্দ্রানীর দিকে তাকিয়ে তীব্র গলায় বলল, চন্দ্রানী, এ কি অসভ্যতা! তুমি বাবার মুখে মুখে এভাবে তর্ক করছো। বাবা তো ভুল কিছু বলেননি। বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা তো থাকবেই নাকি? তুমি যা খুশি তাই করবে? চন্দ্রানী এবার রাকেশের দিকে ঘুরে দাঁড়ালো। ও বলল, না রাকেশ, উনি একদম ঠিক বলেননি। উনি শুধু আমাকে আটকাতে চান, তাই এই নিয়মের দোহাই দিচ্ছেন। এটা যদি সত্যি কোনো নিয়ম হতো, তাহলে তুমি যে প্রায় দিন বন্ধুদের সাথে আড্ডা মেরে বা অফিসের দোহাই দিয়ে মাঝরাতে বাড়ি ফেরো, কই বাবা তো তখন তোমাকে একটা প্রশ্নও করেন না। নিয়ম যদি মানতেই হয়, তবে বাড়ির ছেলে বউ নির্বিশেষে সবাইকে মানতে হবে। আমি বৌমা বলে আমার ওপর জোর করে নিয়ম চাপানো হবে, আর তুমি এই বাড়ির ছেলে বলে পার পেয়ে যাবে, এমন দ্বিচারিতা আমি মানব না। নিয়ম করতে হলে বাবা সবার জন্য করুন, এভাবে ছেলে আর মেয়ের মধ্যে ভেদাভেদ করবেন না। টাকা উপার্জনের দিক থেকে বা যোগ্যতার দিক থেকে আমি তোমার থেকে কোনো অংশে কম নই। মনে রেখো রাকেশ। কথাটা শেষ করে চন্দ্রানী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের ঘরের দিকে হনহন করে হেঁটে চলে গেল। রাকেশ আর প্রতিমবাবু ড্রয়িং রুমে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। বড় বৌমা অলকা রান্নাঘরে দরজার আড়াল থেকে উঁকি মেরে সবটা দেখছিল। ভয়ে ওর বুক ঢিপ ঢিপ করছিল। এই বাড়িতে প্রতিমবাবুর কথার ওপর কথা বলার সাহস গত 30 বছরে ওর শাশুড়ি মায়েরও হয়নি। আর অলকা তো দূরস্থ। আজ চন্দ্রানী এসে সেই অলিখিত রাজত্ব এক ঝটকায় চুরমার করে দিল। চন্দ্রানী ঘরে গিয়ে ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে বিছানায় বসলো। ওর বুকটা রাগে ওঠানামা করছে, কিন্তু চোখে কোনো অনুশোচনাও নেই। ও ছোটবেলা থেকে দেখে এসেছে এই সমাজটা মেয়েদের সারা জীবন অদৃশ্য পায়ে বেড়ি পরিয়েই খাঁচায় বন্দি রাখতে চায়। ও নিজেকে বলে, যদি নিজের হয়ে নিজে কথা না বলা যায়, তবে কেউ এসে অধিকার থালায় সাজিয়ে দিয়ে যাবে না। ও তো কোনো অন্যায় করেনি, চোর ডাকাত নয়। ও নিজের উপার্জনের টাকায় বন্ধুদের সাথে একটু আনন্দ করেছে, ব্যাস। পরদিন রবিবার, ছুটির দিন হওয়ায় সকালটা একটু অলসভাবেই কাটছিল বাড়ির বাকিদের। তবে বাড়ির পরিবেশটা কাল রাতের পর থেকেই বেশ থমথমে। কেউ কারো সাথে যেচে কথা বলছে না। চন্দ্রানী অবশ্য ওসব গায়ে মাখেনি। ও নিজের ঘরে ল্যাপটপে অফিসের কিছু জরুরি কাজ গুছিয়ে নিচ্ছিল। রান্নাঘর থেকে তখন রবিবারের স্পেশাল পাঁঠার মাংস আর মশলা কষার গন্ধ বেরোচ্ছে। হঠাৎ চন্দ্রানীর শাশুড়ি মা রান্নাঘর থেকে একটু চড়া গলায় হেঁকে উঠলেন, ছোট বৌমা, ঘরে আছো? একটু শুনবে?
চন্দ্রানী ল্যাপটপ বন্ধ করে রান্নাঘরে গেল, দেখলো উনি কড়াইয়ের সামনে ঘেমে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর পাশে মেঝেতে একটা বড় শিলনোড়া রাখা আছে, সাথে এক বাটি গোটা মশলা। চন্দ্রানীকে দেখে সুমিত্রা দেবী কপালে জমে থাকা ঘামটা আঁচল দিয়ে মুছে বললেন, বৌমা, এই শিল নোড়ায় জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা একটু মিহি করে বেটে দাও তো। আমার কোমর আর পিঠের যা অবস্থা, আজ আর একদম পারছি নে। বড় বৌমা তো বাপের বাড়ি গেছে, তাই তোমাকেই হাতটা লাগাতে বলছি। চন্দ্রানী রান্নাঘরে তাকের দিকে তাকালো, যেখানে একটা মিক্সার গ্রাইন্ডার রাখা আছে। ও ভুরু কুচকে বলল, মা, মিক্সার গ্রাইন্ডারটা তো সামনেই রাখা আছে, ওটায় মশলাগুলো দিয়ে দিন, 1 মিনিটে মিহি হয়ে যাবে। মিছিমিছি এই গরমে শিলে কেন কষ্ট করে মশলা বাটতে যাব? সুমিত্রা দেবী একটু মুখ বাঁকালেন, গলায় এক অদ্ভুত অহংকার মিশিয়ে বললেন, আরে রাখো তোমার মিক্সচারের মশলায় কোনো স্বাদ হয় না, শিলে বাটা মশলার স্বাদই অন্যরকম। তরকারি রং খোলে। তোমরা আজকের দিনের মেয়েরা শর্টকাট খোঁজো, তোমরা এর মর্ম আর কি বুঝবে? আমরা তো সারা জীবন এই এত বড় সংসারে শিলে বেটেই রান্না করে সবাইকে খাওয়ালাম। এখন সব কিছুতেই তোমরা সহজ পদ্ধতি খোঁজো, একটু খাটতে চাও না। চন্দ্রানী চোয়ালটা শক্ত হয়ে উঠল। ও বলল, আসলে তা নয় মা, শিলে বাটা বা মিক্সচারের মশলার স্বাদের কোনো তফাৎ নেই, ওটা আপনাদের মনের ভুল। আসল কথা হলো, আমরা এত সহজে সব কাজ প্রযুক্তি দিয়ে করে ফেলছি, সেটা আপনাদের ঠিক সহ্য হচ্ছে না। আপনারা যখন বৌমা ছিলেন তখন সারা জীবন শাশুড়িদের মন জুগিয়ে কষ্ট করে এসেছেন, এখন আপনাদের বৌমারা মিক্সচার বা ওয়াশিং মেশিন ব্যবহার করে কষ্ট না পেয়ে আরামে কাজ শেষ করছে। এটা আপনি মন থেকে মেনে নিতে পারছেন না। আপনাদের মনে হয় আমরা কষ্ট না পেলে বোধহয় ঠিকঠাক বৌমা হতে পারবো না। সুমিত্রা দেবী হাঁ করে তাকিয়ে রইলেন, তার মুখে কোনো কথা সরল না। চন্দ্রানী সেখানেই থামলো না, রান্নাঘর থেকে বেরোনোর আগে আরেকটু যোগ করলো, ঠিক আছে, যদি আধুনিক সহজ পদ্ধতি আপনার এতই অপছন্দ হয়, তবে আজ থেকে আপনার আর বাবার ঘরের এসিটা বন্ধ রাখবেন, ওটাও তো আধুনিক আবিষ্কার। কষ্ট করে হাত পাখা চালান, প্রাচীন পদ্ধতি তো আপনাদের পছন্দ। বলেই চন্দ্রানী সুমিত্রা দেবীর উত্তরের অপেক্ষা না করে রান্নাঘর থেকে সোজা বেরিয়ে গেল। সুমিত্রা দেবী হাতের খুন্তিটা ধরে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। বাড়ির দেওয়ালে দেওয়ালে যেন চন্দ্রানীর স্পষ্ট ধারালো আর যুক্তিপূর্ণ কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। চন্দ্রানী এরকমই, ও যেখানে অযৌক্তিক নিয়ম বা অন্যায় দেখে, সেখানে মুখের ওপর সত্যিটা উগরে দেয়। তাতে কার রাতে ঘা লাগলো তা নিয়েও বিন্দুমাত্র মাথা ঘামায় না। রান্নাঘরের ঘটনার পর বাড়ির পরিবেশটা যেন আরও বেশি ভারী হয়ে উঠল। প্রতিমবাবু লিভিং রুমের ইজি চেয়ারে বসে গম্ভীর মুখে চা খাচ্ছিলেন, আর সুমিত্রা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোজা তার পাশে গিয়ে বসলেন। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। শুনছো, তোমার ছোট বৌমার তেজ দেখছো? আমি নাকি হিংসে করছি, আমরা নাকি কষ্ট পেয়েছি বলে ওকেও কষ্ট দিতে চাইছি। এত বড় কথা ও আমার মুখের ওপর বলে চলে গেল, আর তুমি এই বাড়ির কর্তা হয়ে চুপচাপ বসে আছো। সুমিত্রা দেবী ফিসফিস করে কথাগুলো বললেন। প্রতিমবাবু চশমাটা টেবিলের ওপর রাখলেন, তার চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি রাকেশকে ডাকলেন, রাকেশ, একটু এদিকে এসো। রাকেশ তখন নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসেছিল, কিন্তু ওর মন পড়েছিল চন্দ্রানীর ওপর। বাবার ডাক শুনেও তৎক্ষণাৎ ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। প্রতিমবাবু রাকেশের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, দেখো রাকেশ, আমি চাকরি জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত এই সংসারটাকে একটা নিয়মের মধ্যে চালিয়ে এসেছি। এই বাড়িতে কখনো কোনো অশান্তি হয়নি, কিন্তু তোমার স্ত্রী যেভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, তা আমি আর বরদাস্ত করব না। ও শুধু আমার মুখের ওপর কথা বলেনি, আজ তোমার মায়ের সাথেও চরম অবাধ্যতা করেছে। তুমি যদি ওকে শাসন করতে না পারো, তবে আমাকে আমার মতো করে ব্যবস্থা নিতে হবে। রাকেশ বাবার মুখের দিকে তাকাতে পারছিল না। ও মাথা নিচু করে বলল, আমি চন্দ্রানীর সাথে কথা বলছি বাবা, ও একটু বেশি স্পষ্ট বক্তা, কিন্তু আজ যেটা করেছে সেটা সত্যি অন্যায়। রাকেশ হনহন করে নিজের শোবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। চন্দ্রানী তখন বিছানায় বসে একটা বই পড়ছিল। ও রাকেশের দিকে একবার তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ ফেরালো। রাকেশ চন্দ্রানীর সামনে এসে দাঁড়িয়ে বইটা হাত থেকে কেড়ে নিল। কি শুরু করেছো বলো তো চন্দ্রানী? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কাল বাবার সাথে ওইভাবে তর্ক করলে, আর আজ মায়ের ঘরে গিয়ে এসি বন্ধ করার কথা শুনিয়ে এলে। তুমি নিজেকে ভাবোটা কি? চন্দ্রানী শান্তভাবে বিছানা থেকে নামলো। ও রাকেশের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বইটা দাও রাকেশ, আর চেঁচিও না, আমার মাথা একদম ঠান্ডা আছে। আমি যা বলেছি বেশ করেছি। মা মিক্সচার থাকতে আমাকে জোর করে শিলে মশলা বাটতে বলেছিলেন, শুধু এই কারণে যে উনি ওনার সময় কষ্ট করেছেন। যুক্তিহীন কষ্টের কোনো মানে হয় না। যুক্তি
তোমার সব কিছুতেই শুধু যুক্তি আর অধিকার। রাকেশ হাত নেড়ে বলল, সংসারটা শুধু যুক্তি দিয়ে চলে না চন্দ্রানী, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। মা বয়সে বড়, উনি একটা কথা বলতেই পারেন, সেটাকে এভাবে অপমান করে ফিরিয়ে দিতে হবে? তুমি একটু ভদ্রতা শেখোনি? ভদ্রতা আমি খুব ভালো করেই জানি রাকেশ, চন্দ্রানী তপ্ত গলায় বলল, কিন্তু অন্ধ আনুগত্য আর ভদ্রতা এক জিনিস নয়। তোমাদের এই বাড়িতে বড়দের সম্মান করার নামে আসলে একনায়কতন্ত্র চলে। বাবা একটা ভুল কথা বলবেন আর সবাই মাথা নিচু করে মেনে নেবে, সেটা আমি পারবো না। আর মা যেটা বলছিলেন সেটা ভদ্রতা নয়, সেটা হলো নিজের অহংকার প্রকাশ করা। আমি অন্যায় কিছু বলিনি, যদি আধুনিকতা অপছন্দ হয় তবে এসি চালানোও বন্ধ করা উচিত, এটা খাঁটি যুক্তি। তুমি বড্ড অহংকারী চন্দ্রানী, তোমার এই ঠোঁট কাটা স্বভাবের জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। রাকেশ রাগ সামলাতে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেলের দিকে বাড়ির বড় বৌমা অলকা বাপের বাড়ি থেকে ফিরে এলো। বাড়ির থমথমে হাওয়াটা ও ঢুকেই টের পেয়েছিল। সুমিত্রা দেবীর মুখ ভার, প্রতিমবাবু নিজের ঘরে বসে আছেন আর রাকেশ ড্রয়িং রুমে বসে একা একা মোবাইল ঘাঁটছে। অলকা আলতো পায়ে চন্দ্রানী ঘরে দরজায় এসে দাঁড়ালো। চন্দ্রানী তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। অলকা ঘরের ভেতর ঢুকে ফিসফিস করে বলল, ছোট, তুই নাকি আজ মায়ের সাথে আর বাবার সাথে ভীষণ ঝগড়া করেছিস। মা তো কাঁদো কাঁদো হয়ে তোর ভাসুরকে বলছিল। চন্দ্রানী চুল বাঁধা শেষ করে অলকার দিকে ঘুরল। ঝগড়া আমি করিনি দিদি, আমি শুধু সত্যি কথাটা মুখের ওপর বলেছি। বাবা আমাকে রাত করে ফেরার জন্য বলছিলেন, আর মা বলছিলেন মিক্সচার ছেড়ে শিলে মশলা বাটতে। তুমিই বলো, এগুলো কোনো যৌক্তিক কথা? অলকা একটা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রানীর খাটের উপর বসলো। তারপর বলল, যুক্তি হয়তো তোর ঠিক ছোট, কিন্তু এই বাড়িতে এসে এসব চলে না। আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম আমারও কত ইচ্ছে ছিল বন্ধুদের সাথে ঘুরবো, চাকরি করব, কিন্তু বাবা পরিষ্কার বলে দিলেন এই বাড়ির বউরা বাইরে কাজ করবে না। আমি মেনে নিয়েছিলাম। মা যখন যা বলেছেন মুখ বুজে করেছি। সংসার টিকিয়ে রাখতে গেলে একটু তো মাথা নোয়াতেই হয় রে। চন্দ্রানী অলকার পাশে এসে বসলো। অলকার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এইখানেই তোমার আর আমার তফাৎ দিদি। তুমি মেনে নিয়েছো বলে ওনারা ভাবেন এটাই নিয়ম, তুমি মুখ বুজে সব সহ্য করেছো বলে ওনারা ভাবেন পরের মেয়েটা এলেই তার উপরও একই ছড়ি ঘোরানো যাবে। তুমি নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলেছো দিদি। আমার আমিত্বটাকে মারতে পারবো না। সমাজ চিরকাল মেয়েদের পায়ে বেড়ি পড়াতে চায়, আর আমরা যদি নিজেরাই সেই বেড়িতে পা বাড়িয়ে দিই তবে আমাদের মুক্তি কোনো দিন হবে না। নিজের অধিকার নিজেকেই ছিনিয়ে নিতে হয়। অলকা চন্দ্রানীর মুখের দিকে তাকিয়ে রইল। চন্দ্রানীর আত্মবিশ্বাস দেখে অলকার কোথাও একটা চোট লাগলো। ও মনে মনে ভাবল, হয়তো চন্দ্রানী যা করেছে তা ভুল নয়, কিন্তু এই রক্ষণশীল পরিবারে এর শেষ কোথায়? সন্ধ্যায় চা খাওয়ার সময় প্রতিমবাবু আবার সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। চন্দ্রানীও এলো। টেবিলে চায়ের কাপ নামিয়ে রেখে প্রতিমবাবু চন্দ্রানীর দিকে চাইলেন, ছোট বৌমা, আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না। রাকেশ আমাকে বলেছে তুমি নাকি খুব যুক্তিবাদী। ভালো কথা, কিন্তু এই বাড়ির কিছু নিয়ম তোমাকে মানতেই হবে। আগামী সপ্তাহ থেকে তুমি উইকেন্ডে এত রাত করে ফিরবে না, আর সংসারে তোমাদের মা যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে, এটা আমার শেষ কথা। চন্দ্রানী চায়ের কাপে একটা চুমুক দিল, তারপর কাপটা টেবিলে নামিয়ে রেখে প্রতিমবাবুর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, বাবা, আমি একজন প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং চাকরিজীবী নারী। আমি কোনো অন্যায় কাজ করছি না, তাই আমার ব্যক্তিগত জীবনকে বাধা দেবে আর কে দেবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমারই আছে। আপনার নিয়ম যদি রাকেশের জন্য প্রযোজ্য না হয় তবে তা আমার জন্য প্রযোজ্য নয়। আমি আমার মতো করেই চলবো। পুরো ড্রয়িং রুম জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। প্রতিমবাবু রাগে কাঁপতে কাঁপতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রাকেশ চন্দ্রানীর দিকে তেড়ে এসে বলল, চন্দ্রানী, লিমিট ক্রস করছো তুমি। চন্দ্রানী নিজের জায়গায় অনড় রইল। ওর চোখ দুটো জলজল করছে। ও জানে যুদ্ধটা সবে শুরু হয়েছে, আরও 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। মনোমালিন্যর পর কেটে গেছে আরও 2 দিন। বাড়ির পরিবেশটা এখন সম্পূর্ণ থমথমে। কেউ চন্দ্রানীর সাথে কথা বলে না, এমনকি রাকেশও রাতে ওর দিকে পিছন ফিরে শোয়। চন্দ্রানী অবশ্য নিজের রুটিনে অনড়। ও প্রতিদিন নিয়ম করে অফিসে যায়, নিজের কাজ নিজে করে, আর বাড়ি ফিরে নিজের ঘরে বই পড়ে বা গান শোনে। ও ভালো করেই জানে নিজের স্বাধীনতার জন্য একাকিত্বের এই দামটুকু দিতেই হয়। সেদিন ছিল শনিবার। চন্দ্রানীর অফিস ছুটি থাকলেও রাকেশের একটা জরুরি মিটিং ছিল। দুপুরবেলা ড্রয়িং রুমে বসে প্রতিমবাবু আর সুমিত্রা দেবী একটা বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে আলোচনা করছিলেন।
প্রতিমবাবুর দূর সম্পর্কের এক ভাগ্নির বিয়ে। সুমিত্রা দেবী বলছিলেন, হ্যাঁ গো, শুনলাম পাত্রপক্ষ নাকি বিয়ের যৌতুক হিসেবে একটা বড় গাড়ি আর নগদ 5 লাখ টাকা দাবি করেছে। মেয়ের বাবা তো সামান্য চাকরিজীবী, এত টাকা কোথা থেকে দেবে? প্রতিমবাবু চশমাটা ঠিক করতে করতে বেশ স্বাভাবিক গলায় বললেন, আরে পাত্র রেলে ভালো চাকরি করে। আজকালকার দিনে অমন পাত্র পেতে গেলে একটু আধটু দাওয়া থাওয়া তো করতেই হয়। ওটা তো সামাজিক নিয়ম, ওতে অন্যায় কিছু নেই। তাছাড়া ঘরের মেয়েকে একটু গুছিয়ে না দিলে শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে থাকবে কি করে? চন্দ্রানী তখন ঘর থেকে জল খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসছিল। প্রতিমবাবুর মুখে যৌতুককে সামাজিক নিয়ম বলার এই যুক্তিটা শুনে ওর কেমন যেন রাগ লাগলো। ও জল না খেয়ে সোজা প্রতিমবাবুর সামনে এসে দাঁড়ালো। বাবা, আপনি একজন শিক্ষিত মানুষ, সরকারি চাকরি করেছেন, আপনার মুখে এই কথা শোভা পায় না। চন্দ্রানী দৃঢ় গলায় বলল। প্রতিমবাবু ভুরু কুঁচকে তাকালেন। কি বলতে চাও ছোট বৌমা? যৌতুক নেওয়া আর দেওয়া দুটোই আইনি অপরাধ বাবা। চন্দ্রানী সোজা ওনার চোখের দিকে তাকিয়ে বলল, ওটাকে সামাজিক নিয়ম বা দেওয়া থোয়া বলে আড়াল করবেন না। একটা ছেলে চাকরি করে বলে তাকে টাকা দিয়ে কিনতে হবে, আর মেয়ে টাকা দিয়ে শ্বশুর বাড়িতে মাথা উঁচু করবে? এ তো স্রেফ ব্যবসা। আপনারা এই কুপ্রথাকে সমর্থন করছেন বলেই সমাজ থেকে এটা কখনো দূর হচ্ছে না। প্রতিমবাবুর আগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ছোট বৌমা, তুমি দিন দিন নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বাড়ির বড়দের সব কথাতেই নাক গলানো আর লেকচার দেওয়া তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময় রাকেশ কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকলো। ও ব্যাগটা রেখে ড্রয়িং রুমের উত্তপ্ত পরিবেশ দেখে বুঝলো আবার কিছু হয়েছে। ও চন্দ্রানীর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, আবার কি শুরু করেছো চন্দ্রানী? বাবাকে কি বলছো তুমি? আমি ভুল কিছু বলিনি রাকেশ। চন্দ্রানী রাকেশের দিকে ঘুরে বলল, তোমার বাবা যৌতুকের মতো একটা অপরাধকে সামাজিক নিয়ম বলে জাস্টিফাই করছেন। আমি শুধু ওনাকে মনে করিয়ে দিলাম যে এটা অন্যায়। অন্যায় যেখানেই হবে আমি মুখ খুলবই, তা সে ঘরের ভেতর হোক বা বাইরে। রাকেশ চেঁচিয়ে উঠল, তুমি নিজেকে সমাজের একমাত্র রক্ষক ভাবো, তাই না? সবকিছুতেই তোমার প্রতিবাদ করা চাই। চন্দ্রানী বিন্দুমাত্র না দমে বলল, হ্যাঁ চাই। চুপ করে থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া। আমি তা পারবো না। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। এর ঠিক পরের দিনই ঘটল আরেকটি বড় ঘটনা। বিকেলে চন্দ্রানী আর অলকা বাড়ির সামনে মোড়ের দোকানে কিছু দরকারি জিনিস কিনতে গিয়েছিল। অলকা একটু গুটিয়ে চলা মেয়ে, তাই ও চুপচাপ দাঁড়িয়েছিল। ওই দোকানেই পাড়ার 3-4টে বখাটে ছেলে প্রতিদিন আড্ডা মারে। সেদিন অলকা আর চন্দ্রানীকে দেখে তারা আপত্তিকর মন্তব্য করতে শুরু করলো। একটা ছেলে অলকাকে লক্ষ্য করে একটা নোংরা মন্তব্য ছুড়ে দিল। অলকা ভয়ে কুঁকড়ে গেল এবং চন্দ্রানী হাত টেনে বলল, ছোট চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। এদের সাথে কথা বলতে নেই, পাড়ার ছেলে, কিছু হলে কেলেঙ্কারি হবে। কিন্তু চন্দ্রানী চলে যাওয়ার পাত্রী নয়। ও অলকার হাতটা ছাড়িয়ে সোজা ওই বখাটে ছেলেদের সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন রাগে জ্বলছে। কি বললে তোমরা? কার দিকে তাকিয়ে কথা বলছো? চন্দ্রানী চড়া গলায় বলল, যাতে আশেপাশে 4টে মানুষ শুনতে পায়। ছেলেগুলো প্রথমে একটু থতমত খেয়ে গেল। তারপর একজন একটু শয়তানি হেসে বলল, আরে দিদিমণি, আপনাকে তো কিছু বলিনি, আপনি এত চড়ছেন কেন? চড়বো না? চন্দ্রানী আঙুল উঁচিয়ে বলল, তোমাদের ঘরে মা বোন নেই? রাস্তায় একটা মেয়ে দেখলেই কমেন্ট করা অভ্যেস হয়ে গেছে? ভেবেছো মেয়েরা মুখ বুজে চলে যাবে? এক্ষুনি ক্ষমা চাও, না হলে আমি পুলিশে ফোন করছি। আর এখানকার সিসিটিভি ফুটেজ দিয়ে তোমাদের হাজতে ঢোকানোর ব্যবস্থা করছি। চন্দ্রানীর এই রুদ্রমূর্তি আর পুলিশের ভয় দেখে আশেপাশে আরও 4-5 জন লোক জড়ো হয়ে গেল। চন্দ্রানীর এই সাহস দেখে দোকানে থাকা অন্য লোকেরাও ছেলেদের বকাঝকা শুরু করলো। পরিস্থিতি বেগতিক দেখে ছেলেগুলো হাত জোড় করে বলল, ভুল হয়ে গেছে দিদি, আর কখনো এমন হবে না, বলেই তারা ওখান থেকে চম্পট দিল। অলকা হা করে চন্দ্রানীর দিকে তাকিয়ে রইল। বাড়ি ফেরার পথেও চন্দ্রানীকে বলল, ছোট, আমার তো ভয়ে বুক কাঁপছিল, তুই এত সাহস কোথা থেকে পাস রে? চন্দ্রানী অলকার কাঁধে হাত রেখে বলল, দিদি, আমরা ভয় পাই বলেই ওরা সাহস পায়। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রথম দিনই রুখে দাঁড়াই, তবে কোনো ছেলের সাহস হবে না আমাদের দিকে ওভাবে তাকানোর। বাড়ি ফিরে অলকার চুপ থাকতে পারল না। ও ড্রয়িং রুমে প্রতিমবাবু, সুমিত্রা দেবী আর রাকেশের সামনে দাঁড়িয়ে দুপুরের পুরো ঘটনাটা খুলে বলল। অলকার চোখে তখন এক অদ্ভুত উত্তেজনা। ও বলল, বাবা, আজ যদি ছোট না থাকতো তবে ওই ছেলেগুলো আমাদের অপমান করেই যেত। ছোট যেভাবে ওদের মুখের ওপর জবাব দিয়ে দাঁড়িয়েছে তা দেখার মতো ছিল। আমি আজ বুঝলাম চুপ করে থাকাটা কোনো গুণ নয়। প্রতিমবাবু আর সুমিত্রা দেবী অলকার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। রাকেশও চুপ করে শুনছিল। ও ঘরের দিকে তাকালো, যেখানে চন্দ্রানী শান্ত মনে নিজের কাজ করছে। প্রতিমবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার মনের ভেতরের অহংকার আর প্রাচীন নিয়মের দেওয়ালটা যেন আজ এক ধাক্কায় ভেঙে গেল। উনি বুঝতে পারলেন চন্দ্রানী কোনো অবাধ্য মেয়ে নয়।
ও আসলে একবিংশ শতাব্দীর এক সতেজ, স্বাধীন ও সাহসী চেতনা। ও এই বাড়িতে অশান্তি করতে আসেনি, ও এসেছে এই বাড়ির জড়তা ভাঙতে। সন্ধেবেলা প্রতিমবাবু নিজে চন্দ্রানী ঘরের দরজায় এসে দাঁড়ালেন। চন্দ্রানী ওনাকে দেখে একটু অবাক হয়ে উঠে দাঁড়ালো। প্রতিমবাবু খাটের কোনায় বসলেন। ওনার চাহনিতে আর পুরনো রাশভারী ভাবটা নেই। উনি বললেন, ছোট বৌমা, আজ বড় বৌমার মুখে সব শুনলাম, শুধু আজকের ঘটনা নয়। এই কদিন তুমি যা যা বলেছ, যৌতুকের কথা, নিয়মের কথা, মিক্সচারের কথা, সব আমি ভেবে দেখেছি। ভুলটা আমাদেরই ছিল। আমরা নিয়মের নামে আসলে একনায়কতন্ত্র চালাচ্ছিলাম। তুমি আমাদের চোখ দুটো খুলে দিলে। চন্দ্রানী শান্ত গলায় বলল, আমি আপনাদের অসম্মান করতে চাইনি বাবা। আমি শুধু চেয়েছিলাম এই বাড়িতে সবাই যেন সমান অধিকার আর সম্মান পায়। আমি জানি ছোট বৌমা। প্রতিমবাবু মৃদু হেসে বললেন, আজ থেকে এই বাড়ির সব পুরনো আর অযৌক্তিক নিয়ম বাতিল। এই বাড়িতে ছেলে আর বৌমার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তুমি যেভাবে নিজের আমিত্ব নিয়ে বাঁচতে চাও সেভাবেই বাঁচবে। আর আমাদেরও শেখাবে কিভাবে অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। রাকেশ দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। ও ঘরের ভেতরে এসে চন্দ্রানীর হাতটা ধরল। ওর চোখেও এক অদ্ভুত শ্রদ্ধা। পুরো বাড়িটায় যেন এক নতুন আলোর ছোঁয়া লাগলো। চন্দ্রানী জানলার বাইরে মুক্ত আকাশের দিকে তাকালো। ও মনে মনে হাসলো। সমাজ বদলাতে সময় লাগে ঠিকই, কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে যদি প্রথম পদক্ষেপটা নেওয়া যায়, তবে একদিন সেই সমাজও পথ ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যায় আর অযৌক্তিক নিয়মকে মুখ বুজে সহ্য করা কোনো সংস্কার নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রথম দিনে রুখে দাঁড়ানোই হলো আসল সংস্কার। নিজের অধিকার আর আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে নয়, বরং নিজের আমিত্ব বজায় রেখেই যে কোনো পরিবার বা সমাজকে প্রকৃত অর্থে সুন্দর ও আধুনিক করে তোলা সম্ভব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।